আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের অনেক অপেক্ষার পর গল্পটা আবারও আপনাদের মাঝে ব্যাক করলাম। ভয়েসগুলো একটু আস্তে হতে পারে, তো মনে কোনো কিছু রাইখেন না, গল্পটা এনজয় করতে থাকেন। আমি একটা ডাক শুনলাম, এই তোমার বিছানায় এসব কিসের ওষুধ? আমি মনে মনে বললাম, মানে এখনো যাই নাই তাহলে? তখন তাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, এসব হচ্ছে ব্যথার ওষুধ, আমি ব্যথা পেয়েছিলাম সেজন্য। এরপর আর কোনো কথা আসে নাই। তারপর আমি রান্না শেষ করে রুমে আসলাম। আরো একটু অবাক হলাম, নিজের রুম দেখে নিজেই চিনতে পারলাম না কত সুন্দর করে গুছিয়ে রাখছে রুমটা। কিন্তু সে চলে গেছে। তখন আমি ফ্রেশ হলাম। একটু পর রিয়া ম্যাম কল দিল, আমি কল রিসিভ করলাম। তখন ম্যাম বলল, আপনার শরীরের কি অবস্থা? আমি বললাম, এখন মোটামুটি ভালো, আর আপনি ফাইলগুলো পাঠিয়ে দেন, আমি কাজ করে নেব, সমস্যা নেই। ম্যাম বলল, আজকে রেস্ট নেন, আগামীকাল পাঠিয়ে দেব। তারপর কলটা কেটে দিল। আজকে সারাদিন ফেসবুকে যাওয়া হয় নাই। তারপর একটু ফেসবুকে গেলাম, গিয়ে দেখি মেয়েটার অনেক মেসেজ। তখন আমি একটা গল্প পোস্ট করে চলে আসলাম। তখন মেয়েটা অ্যাক্টিভ ছিল না। এখন আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তখন ডাক্তারকে কল দিলাম, সবকিছু খুলে বললাম কি হয়েছিল আমার সাথে। তখন ডাক্তার বলল, আপনি এক কাজ করেন, আগামীকাল সকালে আমার চেম্বারে আসেন, দেখি কি অবস্থা। তখন আমি কলটা কেটে দিলাম, ফেসবুকে গেলাম, আর দেখলাম সেই মেয়েটা লাইনে আছে। তখন আমি তাকে একটা মেসেজ দিলাম। তখন সে বলল, তোমাকে কখন যে মেসেজ দিয়ে রেখেছি, কিন্তু তোমার তো রিপ্লাই দেওয়ার কোনো নামগন্ধই নেই। আমি বললাম, আসলে আমি একটু অসুস্থ, তাই অনলাইনে আসতে পারিনি। আর আমি তো একা একা থাকি, রান্নাও করা লাগে, আর কাজটাও যে আমাকেই করতে হয়, তাই অনলাইনে আসতে পারি না। মেয়েটা বলল, তোমার ফোন নাম্বার দাও। তখন আমি বললাম, ফোন নাম্বার দিয়ে কি করবেন? মেয়েটা বলল, ফোন নাম্বার দিয়ে সবাই কি করে? আমি বললাম, কথা বলে। মেয়েটা বলল, আমি সেটাই করব। আমি বললাম, আচ্ছা আপনার নাম কি? মেয়েটা বলল, এতদিন কথা বললেন, আর নাম তো একবার বলেছিলাম, আমার নাম মুন্নি। আমি বললাম, মনে পড়েছে। তখন আমি ভাবতে লাগলাম, নাম্বার দিলে নতুন নাম্বারটাই দেই। তখন আমি নাম্বার দিলাম 018। কি ভাবছেন পুরো নাম্বার দিমু? থাক ভাই, সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকতে দেন, এসব প্রেম টেম আমার দ্বারা হবে না, আপনারা গল্পই শোনেন। নাম্বার পাওয়ার পর ও বলল, ওকে, ওই নাম্বারে আমি একটা মেসেজ দিয়ে রাখবো। তখন দেখি নাম্বার থেকে একটা মেসেজ আসলো, এটা হলো আমার নাম্বার। তখন আমি অনলাইন থেকে চলে আসলাম, আর ভাবলাম ইসনাকে একটা ধন্যবাদ দিয়ে আসি, কারণ সে আমার রুমটা কত সুন্দর করে গুছিয়ে দিল। আর আঙ্কেল আর আন্টির সাথেও কথা বলে আসি। আমি আস্তে আস্তে হেঁটে রুম থেকে বের হয়ে গেলাম, সোজা আঙ্কেলের সাথে কথা বলার জন্য। আঙ্কেলের সাথে কথা বলছি, একটু পর স্নেহা আসলো। আমাকে দেখে বলতে লাগলো, আরে তুমি এখানে? আমি বললাম, জি আসলাম একটু আঙ্কেলের সাথে কথা বলতে, আপনার সমস্যা হলে আমি চলে যাচ্ছি। স্নেহা বলল, আরে আরে, আমার সমস্যা হতে যাবে কেন, তুমি বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আমি তো অনেক অবাক হলাম তার কাণ্ড দেখে। মেয়েটা আগে আমাকে তো একদমই দেখতে পারতো না, আসে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসতে গেল। জানি না একদিনে এরকম কি হলো যার জন্য এত পাল্টে গেল। যাই হোক, জাগগাম। একটু পর চা নিয়ে আসলো, সবাই একসাথে চা খেলাম, একটু গল্প করলাম। তখন আমি চলে আসতে যাব, তখন স্নেহা আস্তে আস্তে করে বলল, বিকালে ছাদে আসবে, কিছু কথা আছে। তখন আমি কিছু না বলে রুম থেকে চলে আসলাম। কি জানি আমাকে অপমান করার জন্য আবার কি প্ল্যান করছে। এভাবে বিকাল হয়ে গেল, আমি রুমে চলে আসলাম। এভাবে বিকাল হয়ে গেল, আর আমি শুয়ে আছি। হঠাৎ দরজায় নক দিল। দরজা খুলে দেখি স্নেহা দাঁড়িয়ে আছে। আমি দরজা খোলা মারতেই বলতে লাগলো, এই তোকে আমি কখন ছাদে যাওয়ার জন্য বলছিলাম? আমি বললাম, আসলে আমি ঘুমিয়ে পড়ছিলাম, তাই মনে নেই, তাছাড়া আর যেতে পারবো না। স্নেহা বলল, আমি না করছিলাম তোকে ছাদে যাওয়ার জন্য? আজ আমি বলছি তোকে ছাদে যাওয়ার জন্য, আর যদি না যাস তাহলে আমি এখানে যে কি করব তা তুই ভাবতেই পারবি না। আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম, এই মেয়ের কোনো বিশ্বাস নেই। আমি
বললাম আচ্ছা আমি আসছি, আপনি যান। স্নেহা বলল আসছি মানে এখন আসো। তখন সে আমাকে ছাদে নিয়ে আসে। তখন আমি বললাম কেন ছাদে আসতে বললেন? স্নেহা বলল এখন থেকে প্রতিদিন এখানে আসবেন। আমি বললাম সেসব কথা বাদ দেন, কেন আসতে বললেন? স্নেহা বলল আসলে আমি না অনেক সরি, তোমার সাথে না বুঝে জেনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। বিশেষ করে সেদিন রাতে যখন আমি ড্রিঙ্কস করে মাতাল ছিলাম, আর সেই সুযোগে মানুষ নামের অমানুষগুলো যাদের সব থেকে বিশ্বাস করতাম তারাই আমার ক্ষতি করতে চেয়েছিল। আর তুমি আমাকে বাঁচিয়েছিলে, আর বাঁচাতে গেলে মার খেলে। আসলে আমি আমার বন্ধুদেরকে বিশ্বাস করতাম, কিন্তু সে যে আমার সাথে এরকমটা করবে আমি ভাবতেই পারি নাই। আমার অনেক ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে। আমি বললাম আরে কি করছেন, এতে আপনার কোনো দোষ নেই। আমার ভাগ্যটাই খারাপ, সব জায়গায় শুধু অবহেলা, অবহেলিত, অপমানিত, এটাই হচ্ছে আমার জীবন। আর কয়জনের এরকম জীবন জুটে, এতে আপনার কোনো দোষ নেই ম্যাডাম। স্নেহা বলল প্লিজ স্বামী, আমাকে মাফ করে দাও, জীবনে আমি আর এরকম করব না, এরকম আচরণ করব না, একটু সুযোগ দাও। তখন আমি বললাম মানুষের কষ্টগুলো বুঝতে শিখবেন, কাউকে ছোট করে দেখবেন না, আমি আসি। তারপর সেখান থেকে চলে আসলাম আর রুমে এসে মোবাইলটা হাতে নিলাম, দেখলাম মুন্নি মেসেজ দিয়েছে অনলাইনে আসতে। তখন অনলাইনে গেলাম আর মুন্নি বলল একটা পিক দিতে পারবে? তখন আমি বললাম আগে আপনার একটা পিক দেন, পরে আমি দেব। মুন্নি বলল প্রমিস দিবে? আমি বললাম দেব। মুন্নি বলল আচ্ছা একটু ওয়েট করো, আমাকে দেখলে হয়তো প্রেমে পড়ে যাবে। এই মেসেজ দেখে আমি মোবাইলটা হাতের উপরে রেখে দিলাম আর শুয়ে পড়লাম। তারপর মোবাইলটা হাতে নিয়ে দেখলাম দুইটা পিকগুলো দেখে যেন আমার মাথায় একদমই বিগড়ে গেছে। আরে এটা হচ্ছে রিয়া ম্যামের পিক, মানে আমার অফিসের বস। আমি পিকগুলো দেখে শখে বসে আছি। এর ভিতরে 5 মিনিট হয়ে গেল। আমি ভাবতে লাগলাম ম্যাম তাহলে তার নাম মুন্নি কেন বলল? আমি এসব ভাবতেছি, হঠাৎ দেখি আরেকটা মেসেজ। আমি মেসেজটা ওপেন করে যেন আরো শখ খেলাম, কারণ এখানে একটা না অনেকগুলো মেসেজ আসছে। কি হলো, কোথায় গেলে? তুমি প্রমিস করছিলে আমাকে পিক দেবে, এখন দেও। এখন আমি কি বলবো যে আমি তার অফিসের একজন বেতনভোগী কর্মচারী, আবার যাকে কিনা সে দেখতেই পারে না। যাই হোক আমি মেসেজ দিলাম, আমি পিক না, সরাসরি দেখা করতে চাই আপনার সাথে। রিয়া ম্যাম বলল আচ্ছা কবে করবে, কখন? আমি বললাম আপনার সময় হলে আগামীকাল বিকালেই দেখা করবেন। রিয়া ম্যাম বলল ওকে, নদীর পাড়ে বিকাল 4টায় দেখা করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বাই। আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে রান্না করে খেয়ে আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে বলল, আমাকে ইচ্ছে মতো গালাগালি করলো, নিজে যত্ন নেন না, ইত্যাদি ইত্যাদি। তারপর তিনি কিছু পরীক্ষা করতে বললেন। আমি সেই পরীক্ষা করে রিপোর্ট দিলাম। রিপোর্ট দেখে ডাক্তার যা বলল তা আমি মুঠো বিশ্বাস করতে পারিনি। তাহলে কি আমারও এসব হচ্ছে? আর কি হয়েছে সেটা আপনারা গল্পের শেষেই জানতে পারবেন। তারপর তিনি আমাকে আবার ব্যান্ডেজ করে দিলেন আর বললেন যাতে এখন থেকে একটু সাবধানে থাকি। তারপর কিছু ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম আর নিজের রুমে চলে গেলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। এভাবে বিকাল হয়ে গেল, তাই রেডি হয়ে ম্যামের সাথে দেখা করার জন্য বের হয়ে পড়লাম। জানি না আমাকে দেখার পর ম্যামের কি রিয়াকশন হবে, নাকি কোনো সিনক্রেট করবে। তবুও কথা দিয়েছি যাতে তার সাথে আমি দেখা করি, তাই আমাকে যেতেই হবে। আর ম্যামকে বোঝাতে হবে যে তার সাথে আমার যাই না। তাই বের হয়ে পড়লাম। স্নেহাদের বাসার সামনে দিয়ে যেতে লাগলাম। তখন স্নেহা ডাক দিল আর বলল স্বামী কোথাও যাচ্ছ নাকি? আমি বললাম একটু কাজ ছিল, কিছু বলবেন? স্নেহা বলল আরে আমি আরো ভাবছিলাম তোমাকে নিয়ে আজকে একটু শপিং এ বের হব, কিন্তু তুমি তো ভিজি, তাহলে আর কিভাবে? আমি বললাম আসলে আমি আজকে একটা জায়গায় যাচ্ছি, আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বলেন আর তাকে নিয়ে সেখানে যান। স্নেহা বলল খোটা দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাব না। আমি বললাম আরে রাগ করো না, আগামীকাল সকালে যদি বেঁচে থাকি তাহলে যাব। এটা বলে চলে আসলাম। রিক্সা দিয়ে যেতে লাগলাম। অন্যদিকে রিয়া ম্যাম সে কখন থেকে অপেক্ষা করতে লাগলো। তিনি মনে মনে ভাবতে লাগলেন আমি বোধহয় আর আসবো না।
যদি আসে তাহলে তো লেট করতো না। সে কি আমাকে ভালোবাসবে? নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকে। একটু পর আমি সেখানে উপস্থিত হলাম। গিয়ে দেখি একটা বেঞ্চে রিয়া ম্যাম বসে আছে। ম্যামকে দেখতে একদম নীলপরীর মতো লাগছে। নীল শাড়ির সাথে ম্যাচিং করে নীল চুড়ি, কপালে টিপ আর ঠোঁটে হালকা লিপস্টিক। প্রথম দেখাতেই যে কোনো ছেলে ক্রাশ নামক ভাসটা খেতে বাধ্য। আমিও খেয়েছি, কিন্তু লাভ নেই, কারণ আমার সাথে ওর যাই না। আচ্ছা, এখন যদি আমি রিয়া ম্যামের সামনে যাই তাহলে উনি কিভাবে নেবেন? যাই হোক, যেতেই হবে, কারণ আমি কথা দিয়েছি। তাই আস্তে আস্তে আমি তার পিছনে গিয়ে দাঁড়ালাম আর গলা কাশি দিলাম। তখন রিয়া ম্যাম আমার দিকে তাকালো আর আমাকে দেখে একটু অবাক হলো আর বলল,